ডিয়ার স্টুডেন্টস, আজ ক্লাস 12-এর ফার্স্ট টেক্সট আমি শুরু করব, কারণ এর আগে কোনো টেক্সট আমি ক্লাস 12-এর জন্য আপলোড করিনি। নতুন চ্যানেল খুলেছি আমি। দেখো কেমন লাগে। 3 কোয়েশ্চেন্স দিয়ে আজ আমি শুরু করব। আমাকে মাত্র 5টা মিনিট সময় দাও। যদি 5 মিনিট সময় দিতে পারো, আমি তোমাকে 25 মিনিট বসিয়ে দেবো। একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আমি। দেখো আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারো কি পারো না, ঠিক আছে? 3 কোয়েশ্চেন্স। এটা লিও টলস্টয়ের লেখা। তোমরা নিশ্চয় জানো লিও টলস্টয় একজন রাশিয়ান রাইটার ছিলেন। তা এই বিশ্বের যে সকল ইউনিভার্সাল রাইটার্স আছেন তাদের মধ্যে লিও টলস্টয় ছিলেন একজন। সুতরাং তার লেখা গল্প কোনোদিন খারাপ হতেই পারে না, এতটুকু আমরা নিশ্চিত। 1885 সালে 1885 এই গল্পটা পাবলিশড হয়েছিল। এই গল্পের মেন ক্যারেক্টার হচ্ছে একজন জার। উচ্চারণটা হবে জার বা জার, চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ করতে পারো। জার বা জার, এই কথার মানে কি? রাশিয়ান রুলার। আমাদের ভারতবর্ষে যেমন রাজা, সম্রাট ইত্যাদি ছিলেন, ঠিক সেরকমভাবে রাশিয়ার যিনি শাসক তাকে বলা হয় রাশিয়ান রুলার। একদিন একটু গল্পটা বলে নিই, তারপর আমি শুরু করছি। এই গল্পে একদিন রাশিয়ান রুলারের মনে 3টে প্রশ্ন জেগেছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন? প্রত্যেকটা কাজ করার সঠিক সময় কোনটা? হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসনস? আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু? আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? এই 3টে প্রশ্ন তার মনের মধ্যে এসেছিল। আর সেই জন্য তিনি কি করলেন, রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন, আমাকে যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে আমি তাদেরকে বড় ধরনের একটা পুরস্কার দেব। তুমি ধরো কোনো একটা নতুন মল খুললো, মল খোলার পরে আমরা প্রথম দিনই সেখানে যাবার চেষ্টা করি। কেন? কারণ যদি একটা মিষ্টি প্যাকেট পাওয়া যায়, তাহলে স্বাভাবিকভাবে যদি এই 3টে প্রশ্ন জিজ্ঞাসা করার পর রাজা বলে থাকেন, মানে শাসক বলে থাকেন যে তোমাদের আমি বড় একটা পুরস্কার দেব যে আমাকে এই 3টে প্রশ্নের উত্তর দেবেন, স্বাভাবিকভাবে সমস্ত লার্নার ব্যক্তি যারা আছেন, স্কলার্স, জ্ঞানী ব্যক্তি, তারা সবাই এসে সেই মোটা পুরস্কার নেবার জন্য উপস্থিত হলেন। এবং প্রথম প্রশ্নের উত্তর, সঠিক সময় কোনটা, আমাদের জীবনের সঠিক সময় কোনটা, এর উত্তরে এক একজন জ্ঞানী ব্যক্তি এক একটা উত্তর দিয়ে দিলেন, কিন্তু কারোর সঙ্গে কারো মিলল না। দ্বিতীয় প্রশ্নের এক একজন এক একটা উত্তর দিল, কারোর সঙ্গে কারো মিলল না। এক্স্যাক্টলি তৃতীয় প্রশ্নেরও কিন্তু একই রকম উত্তর, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? কারোর সঙ্গে কারো মিলল না। এখন প্রশ্ন হচ্ছে এখানেই যে ভুল প্রশ্নের একাধিক আনসার হতে পারে, কিন্তু সঠিক প্রশ্নের একাধিক আনসার হতে পারে না। সঠিক প্রশ্নের একটাই আনসার হতে পারে। তখন তিনি ডিসাইড করলেন যে এরা সবাই আমাকে ভুল আনসার দিয়েছে, আমাকে এমন একজনকে সন্ধান করতে হবে যার কাছে গেলে আমি সঠিক প্রশ্নের উত্তর পাবো। আর তখন তিনি তার রাজ্যে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে একজন হারবিট অর্থাৎ একজন সন্ন্যাসী বাস করেন। সেই সন্ন্যাসী খুব জ্ঞানী সন্ন্যাসী নামে পরিচিত। তিনি তার কাছে গেলেন তার এই 3টে প্রশ্ন নিয়ে, এবং তিনি তার নিজের মতো করে প্রশ্নের উত্তর দেবার যথাসাধ্য চেষ্টা করলেন। এইটা হচ্ছে আমাদের গল্পটা। না না, গল্প শেষ হয়নি, মানে ভেবো না যে টেক্সট শেষ, টেক্সটের তো শুরু হবে। এখন প্রশ্ন, এইবার আমি যে জায়গায় বলেছিলাম কেন, এখন জারের মনে এই 3টে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন জেগে উঠলো। কেন জাগলো? যে আমাদের জীবনের সঠিক টাইম, সঠিক সময়, সঠিক মানুষ ইত্যাদি ইত্যাদি। এই অদ্ভুত 3টে প্রশ্ন জাগার পিছনে কিছু একটা ঘটনা আছে, আর সেটাই হচ্ছে এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড। আমি তোমাদের সঙ্গে সেই ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। দেখো তো কেমন লাগে এবার। হোয়াট মেন লিভ বাই, এই কথাটার মানে হচ্ছে মানুষ কি নিয়ে বাঁচে। এই গল্পে টোটাল মেন 3টে ক্যারেক্টার আছে। একটা হচ্ছে সাইমন, একটা হচ্ছে ম্যাট্রোনা, আর একটা হচ্ছে মিখাইল। 3টে ক্যারেক্টার।
সাইমন এবং ম্যাট্রোনা এরা হচ্ছে স্বামী স্ত্রী, এরা ভীষণই গরিব, জুতো সেলাই করে এই সাইমন অর্থাৎ মুচি। একদিন একটা ঘটনা ঘটলো, তার আগে একটা কথা বলি, এদের এতটাই করুণ পরিস্থিতি যে যদি দিনের বেলায় কোনো একটা রুটি বা কোনো খাবার কিনে আনে তাহলে তারা চেষ্টা করে সেই খাবারটার সঙ্গে সঙ্গে খেয়ে নিতে নয়, কিছুটা খাবার জুগিয়ে রাখতে, যাতে রাত্রেবেলায় সেই খাবারটাকে তারা ইউটিলাইজ করতে পারে, তারা খেতে পারে, কারণ রাত্রেবেলায় খাবার জন্য এক্সট্রা টাকা নেই। এদের একটা বুট আছে তাও ছেঁড়া খোড়া, আর দুটো কোট আছে, সেই কোটের মধ্যে একটা কোট হচ্ছে ভালো আর একটা খারাপ। যখন সাইমন বাইরে যায় তখন তার স্ত্রী বাড়িতে থাকে, আর স্ত্রী বাইরে গেলে সাইমন বাড়িতে থাকে। কেন? কারণ ছেঁড়া কোটটা ভিতরে পড়বে, ভালোটা বাইরে পড়বে, সেই জন্য। তা একদিন সাইমন ভাবলেন যে আমি একটু এই বছর একটা নতুন সুন্দর একটা কোট কিনবো, কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে, কিন্তু আমার যে বাইরে যে পাওনার টাকা পড়ে আছে সেগুলোকে আমি আগে তুলে আনি, তারপর কিনবো। তিনি বাইরে বেরিয়ে গেলেন, কিন্তু পাওনার যে টাকা পেলেন সেই টাকাতে তিনি একটা ভালো কোট কেনার মতো পরিস্থিতি তৈরি হলো না। তখন তিনি ভাবলেন যে তাহলে কি করব, বাড়ি ফিরে যাই। তখন তিনি বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে আসার সময়ে তিনি দেখলেন চার্চের পাশে একজন ব্যক্তি একেবারে উলঙ্গ অবস্থায় সে চুপ করে এরকম ভাবে বসে আছে। তাকে দেখে প্রচন্ড দয়া হলো তার, কিন্তু তিনি কোনো কথা বললেন না, কারণ তিনি নিজেই তো হচ্ছেন খুব গরিব মানুষ। তিনি চলে গেলেন, কিন্তু বিবেক সম্পন্ন হওয়ার জন্য তিনি আবার কামব্যাক করলেন এবং এসে লোকটাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার এরকম অবস্থা কেন, তুমি থরথর করে কাঁপছো, গায়ে কোনো পোশাক নেই, তোমার বাড়ি কোথায়? তখন উনি বলবেন আমার এ অঞ্চলে বাড়ি নয়। তারপর বলবে তোমাকে কি কেউ মেরেছেন? তখন বলবে না, ঈশ্বর শাস্তি দিয়েছেন। ব্যাস, এই দুটোই কথা তার, আর অন্য কোনো কথা তিনি বলবেন না। তখন তিনি কি করবেন, তার নিজের বাইরের কোটটা তাকে পরিয়ে দেবেন, বুটটা তাকে পরিয়ে দেবেন, দিয়ে বাড়ি নিয়ে চলে আসবেন। ব্যাস, তার ওয়াইফ ম্যাট্রোনা অলরেডি ভীষণভাবে রেগে যাবেন, কারণ আমাদেরই থাকা খাওয়ার কোনো জায়গা নেই, উপরন্তু একটা বাইরের লোককে উটকো ঝামেলা বাড়ি নিয়ে চলে এসছেন। তিনি প্রচন্ড রেগে গিয়ে তার হাজবেন্ড সাইমনকে গালিগালাজ করবে যেন তিনি তাকে তাড়িয়ে দেন, কিন্তু কোনোভাবেই সাইমন তাকে তাড়িয়ে দিতে পারবে না। যখন সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে মিখাইল, সেই মিখাইল যখন বেরিয়ে চলে যাচ্ছে তখন তার ওয়াইফ বললেন থামো থামো, আমরা খেতে পেলে তুমিও খেতে পাবে, এসো, দিয়ে তাকে খেতে দিলেন এবং তার বাড়িতে তাকে থাকতে দিলেন। যখনই তিনি তাকে খেতে দিলেন এবং বাড়িতে থাকতে দিলেন, সঙ্গে সঙ্গে এই মিখাইল কি করবে, মিখাইল তার দিকে তাকিয়ে স্মাইল্ড অ্যাট ম্যাট্রোনা, তার দিকে তাকিয়ে একটা স্মাইল দিলেন, তিনি হাসি দিলেন। তারপর সেই বাড়িতে তিনি থাকতে শুরু করে দিলেন। জিজ্ঞাসা করলেন তুমি কোনো কাজ জানো? তিনি মাথা নিয়ে উত্তর দিলেন জানি না। তখন তিনি বললেন আমাদের এখানে থাকতে গেলে কাজ শিখতে হবে, যে তাকে জুতোর কাজ তারা শেখাতে শুরু করলেন। তিনি সেখানে খুব অল্প সময়ের মধ্যে জুতোর কাজ শিখে নিলেন। তারপর তাদের নাম ডাক বেড়ে গেল। তারপর বছর খানেক পরে দেখা গেল যে সেই মিখাইল কিন্তু কারোর সঙ্গে কোনো কথা বলে না, সে কিন্তু চুপচাপ থাকে, শুধু আপন মনে জুতো তৈরি করে। 1 বছর কেটে যাওয়ার পরে মিখাইল বাড়িতে বসে জুতো সেলাই করছেন, এমন অবস্থায় একজন মোটাসোটা লম্বা চওড়া একজন ভদ্রলোক তার বাড়িতে এলেন। এসে বললেন যে সাইমন, এখানে তো খুব ভালো জুতো তৈরি হয় শুনেছি, আমার ইচ্ছে বিদেশের চামড়া দিয়ে সুন্দর জুতো বানিয়ে দিতে হবে, কিন্তু শর্ত একটাই, এই জুতো যদি 1 বছরের মধ্যে কোথাও ছিঁড়ে যায় বা কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আমি তোমাকে জেলে পাঠাবো। সঙ্গে সঙ্গে সাইমন জুতো সেলাই মানে নতুন জুতো বানাবো এমন কিন্তু ডিসিশন নিতে পারলেন না, কিন্তু পাশ থেকে ইশারা করে মিখাইল মাথা নাড়িয়ে দিলেন হ্যাঁ বানিয়ে দেবো। ব্যাস, সাইমন প্রচন্ড রেগে গেলেন। কারণ কি? তার একটাই কারণ, যে যদি ছিঁড়ে যায় তাহলে তো মিখাইলকে জেলে পাঠাবে না, সাইমনের ব্যবসা এটা, তাই সাইমনকে জেলে পাঠিয়ে দেবে। তিনি প্রচন্ড রেগে গেলেন, কিন্তু কোনো লাভ হলো না। লোকটা বললেন যে আমার এই জুতোর অর্ডার থাকলো, আর যদি সুন্দর জুতো বানাতে পারো অনেক বেশি তোমাকে রুবলস, অনেক বেশি টাকা তোমাকে আমি দেবো, এবং বললেন বুট জুতো বানাও। ঠিক আছে, লোকটা চলে গেলেন। তারপর মিখাইল কি করলেন, সেই চামড়াটাকে বুট জুতো বানানোর জন্য তিনি কাটতে শুরু করলেন, কিন্তু কাটতে গিয়ে দেখা গেল তিনি বুট জুতোর চামড়া না কেটে তিনি হাওয়াই চপ্পলের চামড়া কেটে বসলেন। যা, কেন কীর্তি করে বসে থাকলো, বুঝে দেখো,
দিল বুটের চামড়া, এমনিতেই তো ওকে 1 বছরের জন্য মোটামুটি একটা ওয়ার্নিং দিয়ে গিয়েছে, তারপর আবার সেই বুটের জায়গায় সে বানাচ্ছে কি একটা হাওয়াই চপ্পলের চামড়া কেটে দিয়েছে। তিনি প্রচন্ড রেগে গেলেন সাইমন। তারপর সে জুতো বানাতে লাগলো। পরের দিন সকালবেলায় এসে এই লম্বা চড়া যে লোকটা বুট জুতো বানানোর জন্য বলে গিয়েছিলেন, তার বাড়ি থেকে একজন চাকর এলেন। চাকর এসে বললেন যে আপনাকে দাদাবাবু যে চামড়া দিয়ে গিয়েছিলেন বুট বানানোর জন্য, সেটাকে দিয়ে আপনি খুব তাড়াতাড়ি আমাকে এক জোড়া হাওয়াই চপ্পল বানিয়ে দেন, কারণ তার ওয়াইফ আমাকে অর্ডার করেছেন যেন হাওয়াই চপ্পল বানানো হয়, কারণ তার মনের খুব ইচ্ছে ছিল যে তিনি এই চামড়া দিয়ে জুতো বানাবেন, কিন্তু কাল রাত্রেই উনি মারা গিয়েছেন বাড়ি ফেরার পর। ব্যাস, সবাই অবাক, কি ঘটনা ঘটলো, তিনি তো আগেই তৈরি করে রেডি করে রেখেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, যখন মিখাইল কে বলেন যে যদি 1 বছরের মধ্যে জুতো ছিঁড়ে যায় তাহলে কিন্তু আমি জেলে পাঠাবো, এই শুনে কিন্তু এই মিখাইল আবার কি করেছিলেন, মিখাইল সেই লোকটার দিকে তাকিয়ে স্মাইল, একটা সুন্দর একটা হাসি দিয়েছিলেন সেই ফ্যাট ম্যানটার দিকে তাকিয়ে। ঠিক আছে, দেখো, আবার একটা স্মাইল দিলেন, কিন্তু মিখাইল কোনো কথা বলেন না। তারপর মিডিলে আবার মোটামুটি তোমার এই 1 বছর 2 বছর মতো গড়িয়ে গেল। গড়িয়ে যাওয়ার পর মিখাইল আবার সেই দোকানের মধ্যে থাকে। মিখাইল কিন্তু কাউকে কথা বলে না, চুপচাপ থাকে, একাকী থাকে আর কাজ করে। হঠাৎ দেখছেন জানালা দিয়ে তাকিয়ে মিখাইল যে দুটো সুন্দর ফুটফুটে বাচ্চাকে নিয়ে তার মা রিটার্ন মানে ওই বাড়ির দিকে আসছেন। তখন তিনি দেখে খুব অবাক হয়ে গেলেন। বাড়িতে যখন সেই বাচ্চাটাকে নিয়ে তার মা প্রবেশ করলেন, তখন এই যে ম্যাথ্রোনা তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই বাচ্চাটার পাটা কি জন্ম থেকেই খোঁড়া না কি ব্যাপার? আসলে ওর মা ওই বাচ্চাটার জন্য মানে পায়ের মাপে বাইরে জুতো পাচ্ছে না বলে জুতো তৈরি করতে চাইছে এখানে এসে। তখন বললেন যে না, এটা আমার বাচ্চা নয়, তবে আমারই বাচ্চা। তখন বলছে মানে? তখন উনি বললেন যে এই বাচ্চাটাকে জন্ম দেবার পর তার মা মারা গিয়েছিলেন এবং তারপর থেকে এই বাচ্চাটা আমার কাছেই আছে, এটা হচ্ছে ব্যাপারটা। এই এবং সেই সঙ্গে বললেন যে কিছু, তখন পাড়ার লোকজন বললেন আপনি আপনার নিজের বাচ্চার সঙ্গে এই বাচ্চাটাকে মানুষ করে ফেলুন, কারণ নইলে এই বাচ্চাটা একেবারে অনাথ হয়ে যাবে। তখন আমি কোলে তুলে নিলাম এই বাচ্চাটাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে কিছুদিনের মধ্যে আমার নিজের বাচ্চাটা মারা গেল, আর তখন আমি এই বাচ্চাটাকে মানুষ করতে শুরু করলাম এবং এটা আমার নিজেরই বাচ্চা। এই কথাটা শোনা মাত্র মিখাইল কি করলেন, সেই মহিলাটার দিকে তাকিয়ে মিখাইল আবার একটা স্মাইল দিয়ে দিলেন অ্যাট দ্য ওম্যান। এখন প্রশ্ন হচ্ছে, ভেবে দেখো, তোমরা হো হো করে হাসো সবসময়, আমিও হাসি। এখন প্রশ্ন হচ্ছে মিখাইলের হাসির গুরুত্ব দেখো। দেখো 1:1:2 অনুপাতে হাসছে, কত ডিমান্ডেবল হাসি দেখো তো। বছরে একটা বা 2 বছরে একটা করে হাসি। তা যাই হোক না কেন, মিখাইলের এই কথা শুনে এই ঘটনাগুলো ঘটে গেল। এখন প্রশ্ন হচ্ছে, মহিলাটা চলে যাওয়ার পরে মিখাইল তখন সাইমনকে বলছেন আমার কাজ শেষ, এবার আমাকে চলে যেতে হবে। মিখাইল কিন্তু মাঝখানে কাউকে কোনো কথা বলতেন না, চুপচাপ থাকতেন। সবাই অবাক হয়ে গেলেন, আচ্ছা কি এমন ঘটনা ঘটলো যে সে চলে যাবে এবার? আসলে তখন মিখাইল এবার গল্পটাকে কি করছেন, ওপেন করছেন, ঘটনাটা বলছেন। মিখাইল বলছেন আমি হলাম অ্যাঞ্জেল, দেবদূত, ঈশ্বরের দূত। একদিন ভগবান আমাকে বললেন যে যাও, ওই পৃথিবীতে যে মাটি তার বাচ্চাকে জন্ম দিচ্ছেন, বাচ্চাকে জন্ম দেবার পর তার মায়ের আত্মাটাকে নিয়ে চলে এসো এখানে। তিনি গেলেন, এই মিখাইল, উনি ছিলেন কিন্তু অ্যাঞ্জেল। তিনি গেলেন, কিন্তু তার মা রিকোয়েস্ট করলো যে যদি আপনি আমার আত্মাটাকে নিয়ে চলে যান তাহলে এই বাচ্চা অনাথ হয়ে যাবে এবং মাহীন বাচ্চা কি করে বাঁচবে, কারণ এর বাবা কিছুদিন আগেই মারা গিয়েছে। তখন মিখাইল বাধ্য হয়ে খালি হাতে চলে এলেন। তখন ঈশ্বর তাকে জিজ্ঞাসা করলেন আত্মা কোথায়? তখন বলছেন, গোটা ঘটনাটা বললেন। তখন বলছে আবার যাও তুমি, আবার এটা নিয়ে এসো। তখন তিনি আবার গেলেন এবং জোর করে তিনি তার আত্মাটাকে যেই নিলেন, মা মারা গেলেন এবং যেই মাটা গড়িয়ে পড়লেন, তখন দেখা গেল তার সেই বাচ্চাটার পায়ের উপর মায়ের ডেড বডিটা পড়লো, আর তারপরই বাচ্চাটা খোড়া হয়ে গিয়েছিল। আশা করছি ক্লিয়ার। এইবার যখন তিনি তার মায়ের আত্মাটাকে নিয়ে উপরে গেলেন, তখন ভগবান বললেন তুমি তো আত্মাটাকে নিয়ে এসেছো, কিন্তু তুমি আমার অর্ডারকে তুমি কি করেছো, তুমি মানোনি, সুতরাং তোমার তো একটা শাস্তি
পেতেই হবে। কি সেই শাস্তি? শাস্তিটা হচ্ছে এই যে তোমাকে পৃথিবীতে যেতে হবে, পৃথিবীতে গিয়ে তোমাকে 3টে প্রশ্নের উত্তর নিয়ে আসতে হবে। আর যদি তুমি এই 3টে প্রশ্নের উত্তর পেয়ে যাও তাহলে তুমি আবার এই পৃথিবীতে ফিরে এসো, মানে স্বর্গে ফিরে এসো, তার আগে নয়। কি সেই প্রশ্ন? প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো মানুষের, আবার সেই 3টে প্রশ্ন কিন্তু দেখো 3 কোয়েশ্চেন্স এর সঙ্গে অ্যাডজাস্ট করে যাচ্ছে। মানুষের কি আছে, মানুষের কি নেই, আর 3 নম্বর হচ্ছে মানুষ কি নিয়ে বাঁচে। এই 3টে প্রশ্ন, আর 3টে প্রশ্নের উত্তর পেলেই তুমি রিটার্ন আসবে, তবেই তোমার আবার মুক্তি। এইবার উনি ঘটনাটা বলছেন, যখন আমি পৃথিবীতে চলে এলাম তখন আমার সমস্ত ডানা খসে পড়ে গেল এবং আমি চার্চের পাশে এসে পড়লাম। তুমি আমাকে দেখলে, তুমি আমাকে বাড়ি নিয়ে এলে, তোমার ওয়াইফ প্রচন্ডভাবে রেগে গেলেন, আমাকে তাড়িয়ে দিতে চাইলেন, কিন্তু যখন তিনি বললেন যে না থাক, আমাদের সঙ্গেই এখানে কষ্ট করে থেকে যাক, তখন আমি প্রথম দিন প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিলাম। মানুষের কি আছে না, তো মানুষের প্রতি ভালোবাসা বা মানুষের প্রতি সহানুভূতি, অর্থাৎ মানুষের প্রতি ভালোবাসা বা সহানুভূতি আছে। যেহেতু আমি প্রথম দিনই প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিলাম তাই আমি হেসেছিলাম। আশা করছি পরিষ্কার। দ্বিতীয় প্রশ্ন ছিল মানুষের কি নেই। 1 বছর পর যখন তিনি দেখলেন সেই মোটা লোকটা তাকে বললেন যে তুমি যদি এই চামড়া দিয়ে জুতো বানানোর সময় কোনো রকম ছিঁড়ে ফেলো বা এটা 1 বছরের মধ্যে যদি চামড়া ক্ষতিগ্রস্ত হয় তোমাকে আমি জেলে পাঠাবো, তখন তিনি হেসেছিলেন। কেন? কারণ দ্বিতীয় প্রশ্নের উত্তর তিনি সঙ্গে সঙ্গে পেয়ে গিয়েছিলেন। মানুষের কি নেই? বলতে পারবে কেউ? পজ করে নাও দিয়ে বলো তো মানুষের কি নেই। দেখো, মানুষের যেটা নেই, মানুষের জ্ঞান নেই, নলেজ নেই। কেন নলেজ নেই? কারণ মানুষ জানে সে মরবে, জেনেও সে ভাবে সে অমর। কারণ যেহেতু তিনি ছিলেন, মিখাইল যেহেতু ছিলেন একজন অ্যাঞ্জেল, তাই তিনি দেখতে পেয়েছিলেন তার পিছনে যমদূত দাঁড়িয়ে আছে, তার মানে তার মৃত্যু যে অবশ্যম্ভাবী সেটা তিনি দেখতে পেয়েছিলেন, তাই তিনি হেসেছিলেন। যে মানুষ বলে 1 বছর পরে তাকে জেলে পাঠাবো, সে আসলে নিজেও জানে না তার আজকের দিনটাই শেষ দিন। তাই তিনি হেসেছিলেন এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়েছিলেন বলে তিনি একটা স্মাইল দিয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন, মানুষ কি নিয়ে বাঁচে। বলছে যখন আমি মহিলাটার কাছ থেকে জানতে পারলাম যে এটা তার বাচ্চা নয় এবং তার বাচ্চা মারা যাবার পরে তিনি বলছেন যে এই বাচ্চাটাকে আমি আমার নিজের বাচ্চার মতো করে মানুষ করছি, অর্থাৎ আঁকড়ে ধরেছি, তখন তার মনে পড়ে গেল এই বাচ্চাটার যে অরিজিনাল মা, জন্মদাত্রী মা, সে বলেছিল আমার ছেলে অসহায় হয়ে যাবে। আমি আজ বুঝতে পারছি মানুষ এই পৃথিবীতে আশায় বাঁচে, অর্থাৎ এই মহিলাটা নিজের বাচ্চা হারিয়ে আজকে এই বাচ্চাটাকে নিজের বাচ্চা ভেবে আশায় বেঁচে আছে। তার মানে এখান থেকে কি বুঝলাম আমরা? মানুষের প্রতি ভালোবাসা আছে, মানুষের কি নেই, মানুষের জ্ঞান নেই, আর মানুষ কি নিয়ে বাঁচে? মানুষ আশা নিয়ে বাঁচে। আশা করছি তোমরা গল্পটা বুঝতে পারলে। এইবার গল্পের মধ্যে টুইস্ট দেখো, ঠিক আছে? আর যখনই তিনি 3টে প্রশ্নের উত্তর পেলেন তখন তিনি এখান থেকে আবার রিটার্ন গেলেন স্বর্গরাজ্যে এবং সেখানে আবার তিনি অ্যাঞ্জেল হয়ে গেলেন। এখন সবচেয়ে মানে ঘটনাটার মধ্যে যে টুইস্ট কাজ করছে সেটা কি দেখো। লিও টলস্টয়ের মধ্যে কাজ করলো এই 3টে প্রশ্ন আমরা আগের গল্পে পাচ্ছি। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যেটা, যে আমি অন্য একটা জায়গা থেকে এখানে আসছি আবার। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন তার এক রাত্রি কবিতা মানে গল্পে, যে ওই এক রাত্রি গল্পে একটা ক্যারেক্টার ছিলেন, মানে যিনি নায়ক ছিলেন, তিনি বলেছিলেন যে ছোট থেকে খুব ইচ্ছে ছিল বড় হয়ে আমি মার্কসিনি বা গারিবল্ডির মতো বিশাল বড় একজন নেতা হব, কিন্তু মার্কসিনি বা গারিবল্ডির মতো বড় নেতা তো হতে পারলামই না। শেষ পর্যন্ত হলাম একটা ভাঙা প্রাইমারি স্কুলের সেকেন্ড মাস্টার। তার মানে ভালো একটা স্কুলেরও নয়, তারপর হাই স্কুলও নয়, একটা ভাঙা স্কুল এবং প্রাইমারি স্কুলের হেডমাস্টার হলাম। এটা ছিল তার জীবনের আফসোস। আর তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার মুখ দিয়ে বলিয়েছিলেন একটা কথা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কি? বলেছিলেন, ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না, তারপর বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া আমরা অস্থির হইয়া মরি। দেখো, ভেবে দেখো, তোমরা যখন 11-এ কেউ রেজাল্ট খারাপ করেছো তখন ভাবলে ঠিক আছে আমি সেকেন্ড টার্ম দেখে নিচ্ছি, দেখে নেবো, পাঠিয়ে দেবো। দেখো সেকেন্ড বছর চলে গেল, তারপর মনে হচ্ছে গেল, থাক,
থার্ড টার্ম দেখে নেবো, ফাটিয়ে দেবো। দেখো ফোর্থ টার্ম চলে এলো অলরেডি, তোমরা ফাটিয়ে দিচ্ছ, এমন ফাটাচ্ছ যা বলার নেই। তা এই হচ্ছে ব্যাপার। কিন্তু তোমাদের এই যে আশাটা আস্তে আস্তে ভঙ্গ হচ্ছে, তার কারণটা কি? ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না, তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া আমরা অস্থির হইয়া মরি। এটাই হচ্ছে অরিজিনাল কারণ। তখন লিও টলস্টয়ের মনে হলো, কি এমন প্রশ্নের উত্তর পেলে আমার জীবনে কোনোদিন আশা ভঙ্গ হবে না। তার মানে যেটা ছিল তার তৃতীয় প্রশ্ন, সেখান থেকে শুরু হচ্ছে এই গল্পটার। কি নিয়ে মানুষ বাঁচে? আশা। তাই তার মনে হলো, আমি যদি আশাতেই বেঁচে থাকি, তাহলে কি করলে আমার জীবনে আশা ভঙ্গ হবে না? চিরকাল আমি আশা নিয়ে বেঁচে থাকতে পারবো। কিন্তু মানুষের জীবনে আশা তো ভঙ্গ হবেই, ঠিক আছে? তখন তার মনে হলো, আমি যদি 3টে প্রশ্নের উত্তর পাই তাহলে আমার আশা ভঙ্গ হবে না। তাহলে ঘটনা কি ঘটলো? এইখানে এক একটা সিনেমাতে তোমরা দেখবে, যেমন ধুম 1, তারপর ধুম 2, তারপর দেখবে যে বিভিন্ন সিনেমাতে পার্ট 1 পার্ট 2 এরকম তৈরি হয়। ঠিক সেরকম ভাবে সেই পার্ট 1 পার্ট 2 তৈরি হলেও সেই সিনেমাতে তোমরা দেখবে যে ডাইরেক্টর কিন্তু একই থাকছেন, শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো কোনো জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়তো হিরো বা হিরোইন অর্থাৎ নায়ক বা নায়িকা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই আর কিছু নয়। ধরো তোমার কোই মিল গিয়া মুভিতে ঋত্বিক রোশন মানে যে নায়িকাটা ছিলেন, সেকেন্ড পার্টে কিন্তু দেখা যাচ্ছে নায়িকা চেঞ্জ হয়ে গিয়েছিল, কিন্তু ব্যাপার হচ্ছে কি, তোমার ডাইরেক্টর কিন্তু একই ছিলেন। ঠিক সেরকম ভাবে এখানে হোয়াট মেন লিভ বাই গল্পের মধ্যে যে ডাইরেক্টর অর্থাৎ রাইটার ছিলেন, তিনি কিন্তু লিও টলস্টয়, তিনি কিন্তু চেঞ্জ হলেন না। পরে থ্রি কোয়েশ্চেন্স গল্পে সেই ডাইরেক্টর অর্থাৎ রাইটার যা ছিলেন তাই থাকলেন, শুধু ক্যারেক্টার চেঞ্জ হলেন। কে চেঞ্জ হলেন? এই যে মিখাইল, এই মিখাইল ক্যারেক্টারের জায়গায় চলে এলো কে? মিখাইল ক্যারেক্টারের জায়গায় চলে এলো জার, শুধু ক্যারেক্টার চেঞ্জ হলো মাত্র। তাই তার মনে হলো, যদি আমি এই 3টে প্রশ্নের উত্তরের মধ্যে লাস্ট প্রশ্নের উত্তর জানতে পারি মানুষ কি নিয়ে বাঁচে, তাহলে আমার জীবন সাকসেসফুল হয়ে উঠবে। মানুষ আশা নিয়ে বাঁচে, আর তিনি ভাবলেন, যদি আশায় আমাকে বাঁচতে হয় তাহলে আমাকে 3টে প্রশ্নের উত্তর জানতেই হবে। কি সেটা? আমার জীবনের সঠিক সময় কোনটা, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কোনটা, এবং আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। ক্লিয়ার? তাই যেখানে হোয়াট মেন লিভ বাই গল্পের শেষ, সেইখান থেকেই শুরু এটার। আমি আশা করছি তোমাদের একেবারে কনসেপ্ট ক্লিয়ার করে দিতে পেরেছি। আমি জানি না আমার পড়ানো কেমন লাগলো, সে যেমনই লাগুক, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আমি তাহলে আবার নতুন আপলোড করব। আর খারাপ লাগলে একটা দারুণ করে সুন্দর করে ডিসলাইক মেরে ছেড়ে দাও, ঠিক আছে? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।